হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন এনজাইমের পার্ট 1 শুরু করেছিলাম, আজ পার্ট 2 শুরু করেছি। অর্থাৎ আগের দিন এনজাইম কাকে বলে, এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স এবং এনজাইমের শ্রেণী বিভাগটা আমরা করেছি। তো আজকে যেটা করব, আজ হচ্ছে এনজাইমের প্রপার্টিজ, অর্থাৎ এনজাইমের কী কী ধর্ম রয়েছে সেটা আমরা জানবো। তো ফার্স্ট 1 নাম্বার যেটা রয়েছে পরম তাপমাত্রা, অর্থাৎ এনজাইম যে তাপমাত্রায় সর্বোচ্চ ক্রিয়াশীল হবে সেই তাপমাত্রাটাকে বলবো আমরা পরম তাপমাত্রা। অর্থাৎ এনজাইম যে তাপমাত্রায় সর্বোচ্চ ক্রিয়াশীল, সেটা কোন তাপমাত্রা? 25 থেকে 35 বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রায় এনজাইম সর্বোচ্চ ক্রিয়াশীল হবে, সেই তাপমাত্রাটাকে আমরা বলবো কি পরম তাপমাত্রা। এর থেকে কম তাপমাত্রায় এনজাইম কিন্তু কাজ করতে একেবারে পারে না, বলবো না পারে, কিন্তু 100% কাজ করতে পারে না। 50%, 70%, 60%, 40% কাজ করতে পারে। কিন্তু এর বেশি, ধরো 40-এর বেশি, অর্থাৎ 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাপমাত্রায় উৎসেচক একেবারেই কাজ করতে পারে না, অর্থাৎ উৎসেচকটা পুরো নষ্ট হয়ে যায়, অর্থাৎ ডিনেচার্ড হয়ে যায় উৎসেচকটি। অর্থাৎ পরম একটা নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ প্রত্যেকটা উৎসেচকের এক একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, সেই নির্দিষ্ট তাপমাত্রায় উৎসেচক সবথেকে বেশি ক্রিয়াশীল হবে। অর্থাৎ এইটা ধরো একটা গ্রাফের মাধ্যমে আমি বোঝাচ্ছি তোমাদের। এটা টেম্পারেচার, আর এদিকে হচ্ছে যে উৎসেচকের ক্রিয়া, উৎসেচকটা কিভাবে রিয়াকশান করছে। একটা এনজাইম সে এই তাপমাত্রায় এসে তার ক্রিয়াটা সর্বোচ্চ দিচ্ছে। তো এই তাপমাত্রাটা আমি ধরলাম 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ উৎসেচক তাহলে এই তাপমাত্রাতে এসে সে সর্বোচ্চ দিচ্ছে, আর এই তাপমাত্রাটাকে আমরা কি বলবো? পরম তাপমাত্রা। এইটাকে আমরা বলবো কি পরম তাপমাত্রা। অর্থাৎ উৎসেচক একটা যে নির্দিষ্ট তাপমাত্রায় এসে সর্বোচ্চ কাজ করবে, অর্থাৎ সব থেকে বেশি ক্রিয়াশীল হবে, সেই তাপমাত্রাটাকে আমরা বলবো কি পরম তাপমাত্রা। অর্থাৎ প্রত্যেকটা উৎসেচকের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রার বাইরে গেলে বা তাপমাত্রার কম হলে উৎসেচক কিন্তু খুব ভালো কাজ করতে পারে না। অর্থাৎ দেখবে শীতকালে তো বাইরের পরিবেশের উষ্ণতা একদম ঠান্ডা, কিন্তু আমাদের শরীরে দেখবে শীতকালেও অনেকের স্ট্রোক হচ্ছে, অ্যাসিডিটিটা শীতকালে বেশি হয়। কেন না, আমাদের শরীরের ভেতরটা গরমটাকে ঠান্ডা করার জন্য আমরা বিভিন্ন ঠান্ডা জাতীয় জিনিস খাই, যাতে শরীরের ভেতরটা আমার ঠান্ডা থাকে। তার জন্য আমরা চেষ্টা করি শীতকালে বেশি জামা কাপড় গায়ে দেওয়ার জন্য, শরীরটা আমার গরম থাকে সবসময়, আর ঠান্ডার ভয়ে আমরা শরীরটাকে সবসময় গরম রাখার চেষ্টা করি। আর বেশি শরীর গরম হয়ে গেলে, এনজাইমের এই তাপমাত্রার বাইরে চলে গেলে, তখন আমাদের শরীরে এনজাইমটা কাজ করতে পারবে না, তখন আমাদের শরীরে অ্যাসিডিটি হয়ে থাকে, ডাইজেশন ভালো হয় না, অ্যাসিড ফর্ম করে, তার ফলে অ্যাসিডিটি হয়। এবং কম তাপমাত্রা অর্থাৎ গ্রীষ্মকালে দেখবে সিয়াচেন টিয়াচেন বিভিন্ন দেশ রয়েছে, জায়গা রয়েছে, সেই সব জায়গায় বরফ পড়ে, হয়তো সে বরফ পড়ে এই সমস্ত জায়গাগুলোতে, সেখানে ঠান্ডা অনেক, ভূপ্রকৃতি আবহাওয়া অনেক বেশি ঠান্ডা, সেই ঠান্ডাতেও এনজাইম খুব ভালো কাজ করতে পারে না, 50% কাজ করবে, কখনো 100% কাজ করতে পারবে না। তাই প্রত্যেকটা উৎসেচকের এক একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রাতেই কাজ করবে। এই তাপমাত্রার কম হলে তবু কাজ করবে, বেশি হলে একদমই কাজ করতে পারবে না। এটা গেল পরম তাপমাত্রা। এরপরে যেটা রয়েছে পরম পিএইচ, অর্থাৎ প্রত্যেকটা তাপমাত্রার মতনই প্রত্যেকটা উৎসেচকের এক একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে, প্রত্যেকটা উৎসেচক এক একটা নির্দিষ্ট পিএইচে অর্থাৎ প্রত্যেকটা উৎসেচকের এক একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে, সেই পিএইচে কাজ করতে পারবে। অন্য পিএইচ একটা ধরো কার্বোহাইড্রেট ভঙ্গক একটা উৎসেচক, সে কখনো প্রোটিন ভঙ্গক উৎসেচকের মতন কাজ করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা উৎসেচকের এক একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে। তাই যেমন পেপসিন আর ট্রিপসিন দুটো উৎসেচকই প্রোটিন ভঙ্গক উৎসেচক, পেপসিন এবং ট্রিপসিন দুটো উৎসেচকই প্রোটিন ভঙ্গক উৎসেচক আমরা জানি। কিন্তু পেপসিনের পিএইচ আমরা কত জানি? 0.9 থেকে 1.5, আর ট্রিপসিনের পিএইচ কত জানি? 8.3। তাহলে পেপসিনের উৎসেচকের পিএইচ হচ্ছে কত? 0.9 থেকে 1.5, অর্থাৎ পুরো অ্যাসিডিক ইন নেচার, অর্থাৎ পুরো আম্লিক ধর্মী। আর ট্রিপসিনের নেচারটা দেখো, ট্রিপসিন হচ্ছে 8.3 তার পিএইচ, সে ক্ষারীয় ধর্মী, পুরো ক্ষারীয়। অর্থাৎ দুটোই কিন্তু প্রোটিন ভঙ্গক উৎসেচক, কিন্তু একটা পাকস্থলী থেকে খরিত হচ্ছে, এটা ক্ষুদ্রান্ত থেকে খরিত হচ্ছে, তাই দুজনের অ্যাসিড নেচারটা আলাদা আলাদা। তাই প্রত্যেকটা উৎসেচক তার নির্দিষ্ট পিএইচে কাজ
তাই প্রত্যেকটা উৎসেচকে এক একটা নির্দিষ্ট পিএইচে কাজ করতে পারে। এটা একটা উৎসেচকের ধর্ম। আর 3 নাম্বার যেটা রয়েছে অনুঘটকীয় ধর্ম, অর্থাৎ উৎসেচক আমরা জানি উৎসেচক হচ্ছে জৈব অনুঘটকের মতন কাজ করে। প্রত্যেকটা বিক্রিয়া সে কখনো শুরু বা শেষ কোনোটাই করতে পারে না, বিক্রিয়ার শেষে গিয়ে ঢুকে যায়, বিক্রিয়ার মাঝখানে গিয়ে ঢুকে যায়। তখন বিক্রিয়াটার বেগটাকে হয় বাড়াতে পারে নয় কমাতে পারে, এটুকুই করতে পারে। হয়তো এমন ধরো দুটো মানুষ ঝগড়া করছে, তাদের মাঝখানে কেউ অন্য একজন পার্সন গিয়ে একটা কোনো কথা বলে দিল, তো কথাটা বললে হয়তো দেখবে ঝগড়াটা বেড়ে যেতেও পারে, বা ঝগড়াটা ওই কথাটার পরে ঝগড়াটা কমে যেতেও পারে। তাই সেই ঝগড়াটাকে কখনো বন্ধও করতে পারে না বা শুরুও করতে পারে না, কিন্তু ঝগড়াটাকে বাড়াতে বা কমাতে গতিটাকে সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে। তাই এটাই হচ্ছে উৎসেচকের অনুঘটকীয় ধর্ম। অর্থাৎ এর পরের পয়েন্ট যেটা রয়েছে উৎসেচকের প্রকৃতি। আমরা জানি উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী, অর্থাৎ প্রোটিন ইন নেচারের উৎসেচক প্রোটিন ধর্মী, সংযুক্ত প্রোটিনের সঙ্গে উৎসেচক যুক্ত হয়ে থাকে, তাই উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী। 5 নম্বর যে ধর্মটা রয়েছে Q10 ভ্যালু, অর্থাৎ উৎসেচকের Q10 ভ্যালু ব্যাপারটা কি না, প্রত্যেকটা উৎসেচক 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎসেচকের ক্রিয়াশীলতা বাড়ে। যেমন দেখো ক্রিয়াশীলতাটা দ্বিগুণ হবে। ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উৎসেচক যদি 70% কাজ করে, তাহলে 50 ডিগ্রি 25 থেকে 35 10 ডিগ্রি আমি বাড়ালাম, তাহলে উৎসেচক কাজ করবে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ঠিক আছে, অর্থাৎ এরপরে যদি 45 ডিগ্রি দেই, তাহলে কি 280 ডিগ্রি 280 গুণ কাজ করতে পারবে না, কারণ আমার তো তাপমাত্রা আছে 25 থেকে 35 থেকে হার্ডলি 40 পর্যন্ত, এই তাপমাত্রায় উৎসেচক কাজ করে, কারণ উৎসেচকের একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রা অনুযায়ী কাজ করবে। এদিকে ধরো 15 ডিগ্রি যদি দেয়, তাহলে 15 ডিগ্রি দিলে দেখা যাবে 40% হয়তো কাজ করছে উৎসেচক। তাহলে বলবে যে কেন 15 ডিগ্রিতে কাজ করছে? আমি তো প্রথম থেকেই বলেছি, কারণ উৎসেচক হচ্ছে কম তাপমাত্রায় অল্প হলেও কাজ করতে পারে, কিন্তু বেশি তাপমাত্রায় একেবারে কাজ করতে পারে না, উৎসেচক পুরো নষ্ট হয়ে যায়। সেই কারণেই উৎসেচক হচ্ছে কম তাপমাত্রাতে একটু হলেও কাজ করবে, 100% করতে পারবে না, কিন্তু 45 ডিগ্রি তাপমাত্রায় উৎসেচক বেশি কাজ করতে পারে। প্রত্যেকটা উৎসেচকের এক একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রাতে উৎসেচক কাজ করতে পারবে। এরপরে যেটা রয়েছে নির্দিষ্টতা, অর্থাৎ এক একটা উৎসেচকের এক একটা নির্দিষ্ট ধর্ম রয়েছে। প্রত্যেকটা উৎসেচক এক একটা প্রত্যেকটা উৎসেচকের একটা নির্দিষ্ট, কারণ আমরা বলেছি প্রত্যেকটা উৎসেচকের এক একটা নির্দিষ্ট সাবস্ট্রেট রয়েছে, তার নির্দিষ্ট সাবস্ট্রেটে সে কাজ করবে। কখনো আমাদের শরীরে ধরো আমরা মুড়ি খেলাম, তো মুড়িটাকে হজম করতে টায়ালিন লাগবে। টায়ালিনটা কি জানি, কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক, কিন্তু মুড়িটাকে হজম করার জন্য আমরা যদি পেপসিন গ্রহণ করি, তাহলে কি মুড়ি আমার হজম হবে? মুড়ি কি আমার পরিপাক হবে, বিশেষণ হবে? কোনো কিছুই হবে না। তাই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্টতা রয়েছে, স্পেসিফিসিটি রয়েছে। তাই এক একটা উৎসেচক এক একটা নির্দিষ্ট স্পেসিফিসিটিতে কাজ করবে, তার নির্দিষ্ট সাবস্ট্রেট রয়েছে, সেই সাবস্ট্রেটে কাজ করবে, অন্য সাবস্ট্রেটে কখনোই কাজ করতে পারবে না। ধরো S1 একটা আমি সাবস্ট্রেট নিলাম, তার সঙ্গে যদি এনজাইম E2 দিয়ে দিলাম, তাহলে আমার S2 কি প্রোডাক্ট উৎপন্ন হবে? হবে না। এনজাইম আমার E2 দিতে হবে, তাহলেই S2 হবে। আবার S2-র সঙ্গে যদি E1 দিয়ে দেয় বা E3 দিয়ে দেয়, তাহলেও কাজ হবে না, তখনও এনজাইম আমাকে E2 দিতে হবে, তাহলে আমার প্রোডাক্ট উৎপন্ন হবে। সেই রকম প্রত্যেকটা সাবস্ট্রেটের সঙ্গে, প্রত্যেক এনজাইমের সঙ্গে প্রত্যেকটা সাবস্ট্রেট আলাদা আলাদা রয়েছে। এক একটি সাবস্ট্রেট এক একটা নির্দিষ্ট এনজাইমের উপরেই কাজ করতে পারে। তাই এটা হলো নির্দিষ্টতা এবং এনজাইমের প্রপার্টিজ, এটা হলো এনজাইমের ধর্ম। এরপরে যেটা রয়েছে এনজাইমের শ্রেণীবিভাগ, অর্থাৎ এনজাইমের শ্রেণীবিভাগ বলতে আমি হলো এনজাইম, তো হলো এনজাইম আমরা হচ্ছে, অর্থাৎ হলো এনজাইম মানে সম্পূর্ণ এনজাইম, সেটাকে আমরা বলবো কি হলো এনজাইম। অর্থাৎ অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর, এটা এই দুটো জিনিস যুক্ত হলে হলো এনজাইমটা তৈরি হয়। অর্থাৎ হলো এনজাইমকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা অ্যাপো এনজাইম, একটা হচ্ছে কোফ্যাক্টর। অর্থাৎ উৎসেচকের প্রোটিন অংশটাকেই বলবো অ্যাপো এনজাইম, আর উৎসেচকের অপ্রোটিন অংশটাকে আমরা বলবো কি কোফ্যাক্টর। ঠিক আছে, তো এবার কোফ্যাক্টরকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, একটা কো এনজাইম, একটা প্রস্থেটিক গ্রুপ, আর একটা হচ্ছে অজৈব আয়ন। তো কো এনজাইম এবং প্রস্থেটিক গ্রুপ দুটি জৈব পার্ট, আর অজৈব আয়ন যেটা, এটা হচ্ছে অজৈব পার্ট থেকে এসেছে। তো কো এনজাইম আর প্রস্থেটিক গ্রুপটা আমরা কাকে বলবো? কো এনজাইম কাকে বলবো না, আমরা জানি প্রত্যেকটা উৎসেচকের এক একটা
উৎসেচক আমরা জানি প্রোটিন ধর্মী, পুরো প্রোটিন দিয়েই তৈরি, কিন্তু উৎসেচকের অপ্রোটিন অংশ রয়েছে, নন প্রোটিন পার্ট তার রয়েছে। কারণ একটা ফোন চালাতে গেলে ফোনে তো মেনলি কাজ আমাদের সব ফোনে এখন প্রচুর কাজ হয়, কিন্তু প্রধানত কাজ যেটা আমরা ফোনটা ব্যবহার করি ফোন করার জন্য। তো ফোন করতে গেলে যদি সিমটা না থাকে তাহলে কি ফোন অ্যাক্টিভেট হবে? হবে না। তো সেই কারণে এই নন প্রোটিন পার্টটি সিমের মতন কাজ করছে। অর্থাৎ এই নন প্রোটিন পার্টটা যদি না থাকতো তাহলে কিন্তু এই এনজাইমটা অ্যাক্টিভেট হতে পারতো না, বা এনজাইমের ক্রিয়াশীলতা হতো না। তাই সেই জন্য একটা নন প্রোটিন পার্ট রয়েছে। অর্থাৎ উৎসেচকের যে অপ্রোটিন অংশের সঙ্গে উৎসেচকটা যখন দৃঢ়ভাবে আবদ্ধ হবে না, সে আলগাভাবে আবদ্ধ থাকবে, সেই আলগাভাবে আবদ্ধ হওয়াটাকে আমরা বলবো কোএনজাইম। আর উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন অংশটা দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে তাকে আমরা বলবো কি প্রস্থেটিক গ্রুপ। আর অজৈব আয়ন আমরা কাকে বলবো? অর্থাৎ উৎসেচকের কাজ করার জন্য কিছু ধাতব আয়নের প্রয়োজন হয় তার ক্রিয়াশীলতা করার জন্য। সেই ধাতব আয়নগুলো হলো ক্যালসিয়াম, লোহা, ফেরিক, এগুলো এটসেট্রা। তো এই অধাতব আয়নের উপস্থিতির জন্যই উৎসেচক কিন্তু কাজ করতে পারে। তো সেটাকে আমরা বলে থাকি মেটাল অ্যাক্টিভেটর বা অজৈব আয়ন। এবারে কোএনজাইম হিসাবে আমরা NADH2, NAD, ATP এটসেট্রা আমরা ব্যবহার করে থাকি। আর প্রস্থেটিক গ্রুপ হিসাবে FAD আমরা ব্যবহার করে থাকি প্রস্থেটিক গ্রুপ হিসাবে। তো কোএনজাইমটা যে কোএনজাইমের ব্যাপারটা কি, ধরো এই যে ধরো যেমন গাইকোলাইসিস প্রক্রিয়া, গাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের কি হয়, প্রথমে আমরা গ্লুকোজ নিই, গ্লুকোজে এনজাইম দিলাম, এনজাইমের পরে আমার হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট, আবার গ্লুকোজ 6 ফসফেটকে এনজাইম দিয়ে দিলাম, দিলে হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট। এই যে প্রত্যেকটা এনজাইম কি হচ্ছে, এনজাইম দিচ্ছি আলগাভাবে আবদ্ধ আছে না, কোএনজাইমগুলো দিচ্ছি, অর্থাৎ এক গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট আবার সাবস্ট্রেট হিসাবে কাজ করবে, আবার একটা এনজাইম দিলাম, আবার তারপর সাবস্ট্রেট হিসাবে কাজ করবে, এই করে মানে ধাপে ধাপে বিক্রিয়াটা রিয়াকশানটা করবে। এই ধাপে ধাপে রিয়াকশন করার জন্যই আলগাভাবে আবদ্ধ থাকে অপ্রোটিন অংশটা। আর যখন প্রস্থেটিক গ্রুপ দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ এ ধাপে ধাপে করবে না, এ একদম রিয়াকশান করবে, মানে একদম চেন রিয়াকশান করবে না, একদম টোটাল একটা ধরো একটা সাবস্ট্রেটের সঙ্গে এনজাইম দিলাম, একদম ডাইরেক্ট প্রোডাক্ট উৎপন্ন করবে, এইটা হচ্ছে যে প্রস্থেটিক গ্রুপ। তখন কিন্তু FADটা প্রস্থেটিক গ্রুপ হিসাবে কাজ করে থাকে। ঠিক আছে, তো এটা গেল আমার হচ্ছে এনজাইমের প্রকারভেদ। আর হলো এনজাইম আমরা জানি, সম্পূর্ণ এনজাইমটাকে আমরা বলি হলো এনজাইম। তার দুটো ভাগ রয়েছে, অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর। এই অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর দুটো যুক্ত হয়েই কিন্তু হলো এনজাইম তৈরি করে। আর কয়েকটা এনজাইমের একটু মানে কয়েকটা সংজ্ঞা আমাদের একটু জেনে নিতে হবে। এন্ডো এনজাইম, যে সমস্ত এনজাইম কোষের ভেতরে কাজ করবে তাকে বলবো এন্ডো এনজাইম। যে সমস্ত এনজাইম কোষের বাইরে কাজ করবে তাকে বলবো এক্সো এনজাইম। আর আইসো এনজাইম, দেখবে এনজাইম কিছু কিছু এনজাইম এমন রয়েছে তারপর এনজাইমটা একটাই এনজাইম, কিন্তু তার ভিসকোসিটি, তার পিএইচ, তার টেম্পারেচার সব কিছু আলাদা হওয়ার জন্য ভিন্ন ভিন্ন রূপে এনজাইমগুলোকে আমরা বেরোতে দেখি, তো সেটাকে আমরা বলবো আইসো এনজাইম। আর অ্যান্টি এনজাইম কাকে বলবো, অর্থাৎ ধরো আমরা প্রত্যেক দিন যদি র্যান্টেক অ্যাসিডের ওষুধ খেতে থাকি, 1 বছর পরে দেখবে এই র্যান্টেকটা আর আমার শরীরে মানে ঠিক কাজ করতে পারছে না, মানে আমার অ্যাসিডিটি হয়েই যাচ্ছে, অ্যাসিড ফর্ম করছে, অ্যাসিড ফর্ম যাতে না হয় তার জন্য আমি র্যান্টেক খাচ্ছি। ফলে র্যান্টেকটা কন্টিনিউ গ্রহণ করার ফলে র্যান্টেকটা কি করে নিচ্ছে, সে তার এখানে তার স্থাপত্যটা বাড়িয়ে দিচ্ছে, তার ফলে সে এই মানে অ্যাসিড ফর্ম করাটাকে বন্ধ করতে আর পারছে না, অর্থাৎ অ্যান্টি হিসাবে সে কাজ করতে পারছে। তার ফলে আমাদের আবার একটা অন্য অ্যাসিডের ওষুধ গ্রহণ করতে হবে, কারণ সে এই অ্যান্টি এনজাইমের বিরুদ্ধে যাতে কাজ করতে পারে, তার জন্য এটাকেই আমরা বলবো অ্যান্টি এনজাইম। এই ছিল আজকের আমার ক্লাস। তো এনজাইমের প্রপার্টিসটা হলো, আর এনজাইমের শ্রেণীবিভাগটা, আর কয়েকটা ডেফিনেশন হয়েছে। তো এটাই আমার আজকে টোটাল ক্লাস এনজাইমের। তো তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে অন্যরা সবাই দেখতে পায়। ওকে, থ্যাংক ইউ।